বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। কারণ এরা মানে এই পরিবার মানেই ফ্যাসিজম, এই পরিবার মানেই স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে এদের স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। আসিফ নজরুল স্যারকে বলবো, হয় শেখ মুজিবের ছবি সরান, আর না হয় শেখ মুজিবের মূর্তি ভাঙ্গার জন্য ছাত্র জনতাকে ফাঁসি দেন, যে কোনো একটা করেন, একটা করেন। ওইটাও বৈধ, মূর্তি ভাঙ্গাও বৈধ, দুটো তো একসঙ্গে বৈধ হতে পারে না। আমি আজকে থেকে এখন থেকে সকল দপ্তর থেকে শেখ মুজিবের সব ছবি ছড়ায় ফেলার জন্য অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। এবং এমন হতে পারে আমরা গিয়ে গিয়ে সব সরাবো, আমরা গিয়ে সরানোর আগে ক্যামেরা লাইভ করে করে আপনাদের ছবিগুলো সরাবো। সরানোর আগে আপনারা প্রস্তুতি নেন। ভারতের প্রতি দাস হয়ে থেকে হাসিনাই ক্ষমতায় থাকতে পারে নাই। আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্ল্যান করবেন, আপনাদের মধ্যে ক্ষমতার অভিলাষ হবে, রাজনৈতিক অভিলাষ হবে, এর জন্য ভারতের প্রতি নতজানু হবেন। হাসিনাকে যে জায়গায় পাঠাইছি আপনারা ওই জায়গায় যাবেন যদি নীতির ব্যত্যয় ঘটে। ভারতের প্রতি নীতি নতজানু নীতি নেন আপনারা, আমাদের স্পষ্ট কথা। 7 মার্চের আমাদের যে ঘটনা, সেই ঘটনার অবশ্যই মর্যাদা আছে, কিন্তু এই সকল ঘটনা, এই সকল ইতিহাস নষ্ট করার জন্য আমরা দায়ী না, শেখ মুজিব নিজে দায়ী। 32,000 মানুষকে হত্যা এবং গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে তার সব অর্জন বিসর্জন সে নিজে দিয়েছে। আই এম নট দ্য রেসপন্সিবল, পিপল নট দ্য রেসপন্সিবল ওয়ান। এর জন্য তারা রেসপন্সিবল না, শেখ মুজিব এবং শেখ পরিবারের। আমার একটা কথা, যে শেখ মুজিব রাষ্ট্রের প্রধান, শেখ কামাল কে বলেন? শেখ কামাল কেন সিরাজ শিকদারকে গুলি করলো? উত্তর দিতে পারবে? শেখ মুজিব রাষ্ট্রের প্রধান, শেখ কামাল কেন ব্যাংক ডাকাতি করছিল? শেখ কামালের ব্যাংক ডাকাতি, শেখ কামাল এক নামে পরিচিত ছিল, ব্যাংক খেকো ওই সময়। তাহলে এই পরিবারের লিগেসি বাংলাদেশ আবার বহন করবে? আরে হাসিনা আবার যদি ক্ষমতায় আসে তাহলে আবার একই রকম ভাবে কথা বলবে। সে তো বলতেছে সবাইকে দেখে নেবে, তাহলে আমরা কি সেই দেখে নেওয়ার সুযোগ দেব? বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। কারণ এরা মানে এই পরিবার মানেই ফ্যাসিজম, এই পরিবার মানেই স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে এদের স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। যখন তারা 32,000 নাগরিককে বাংলাদেশে হত্যা করেছে, যখন তারা গণতন্ত্র হত্যার সঙ্গে অভিযুক্ত হয়েছে, যখন 24 আন্দোলনের সময় হাজার হাজার মানুষ মরেছে, তখন তাকে শেখ পরিবারের মানুষ এই দেশের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। জয় বাংলা স্লোগানকে কলঙ্কিত করেছে শেখ হাসিনা এবং তার দলের লোকেরা, নেতাকর্মীরা। এই স্লোগানটা ক্যাম্পাসে ক্যাম্পাসে আতঙ্কের স্লোগান। ছাত্ররা এই স্লোগান শুনলে ভয় পেত, আতঙ্কিত হতো যে সন্ত্রাসীরা আসছে। সারা বাংলাদেশ এই স্লোগান দিয়ে দিয়ে মিনি ক্যান্টনমেন্ট বানিয়েছিল। আমাদের পুলিশ, র্যাব, সেনাবাহিনী এগুলোর পাশাপাশি জয় বাংলা স্লোগানের একটা আলাদা বাহিনী গঠন করেছিল, যাদের কাজ মানুষকে নিপীড়ন করা। সুতরাং বাংলাদেশের মানুষ এই স্লোগান দিয়ে আর রাজনীতি করতে দেবে না। এই স্লোগানকে আমরা অপবিত্র করি না, এই স্লোগানকে নষ্ট করেছে শেখ হাসিনা এবং তার দল, শেখ মুজিবের দল, শেখ মুজিবের চেতনার মানুষগুলো এই স্লোগান দিয়ে ধর্ষণ করেছে, এই স্লোগান দিয়ে লুটপাট করেছে, এই স্লোগানে মানুষকে দমন নিপীড়ন করেছে। তাই এই স্লোগান নষ্ট হয়ে গেছে। এই স্লোগান দিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। সারা বাংলাদেশে আওয়ামী লীগ এই মুহূর্তে ভালোই আছে, আরামে আছে, আরামে সংগঠিত হচ্ছে। তাদের জন্য বাংলাদেশটা নিরাপদ হয়ে আছে এখনো। অথচ পুরা বাংলাদেশের নাগরিকদেরকে অনিরাপদ ফেলে রেখেছে, এরা এখনো অনিরাপদ ফেলে রেখেছে। বিপ্লবীরা এখনো অনিরাপদে আছে। তাহলে আমাদের আবার লড়াই করতে হবে? জিজ্ঞাসা করছি। আর ভারতের প্রতি জিজ্ঞাসা, শেখ হাসিনাকে আশ্রয় দিছো না? আশ্রয় দাও। এর কত ওজন তোমরা বুঝতে পারবা, এর কত ঠেলা বুঝতে পারবা। ঠিক আছে, বাংলাদেশকে অসহযোগিতা করবা, আমরাও অসহযোগিতা শুরু করে দেব। এই বাংলাদেশ যারা ভারতের বিরুদ্ধে কার্যক্রম করবে তাদের জন্য স্বর্গভূমি হবে যদি বাংলাদেশের সন্ত্রাসীদেরকে ভারত জায়গা দেয়। আমার পাহাড়কে যদি ভারত অস্থিতিশীল করে, আমি গ্যারান্টি দিচ্ছি আমি ভারতকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের আয়োজন করবই। এটা আমার প্রতিজ্ঞা। আমার বাংলাদেশ ততক্ষণ পর্যন্ত নিরাপদ না যতক্ষণ পর্যন্ত ভারত এই ধরনের ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি চুপ করে বসে থাকবো? তাহলে তো আমার আম্মু হারাতে হবে, সালাও হারাইতে হবে।
আমার হাতে, আমি ষড়যন্ত্র করি না, আমি সহযোগিতা করে চুপ করে থাকি, ওরা আরামে থাকে, নিরাপদে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এখানে এখানে পাহাড়ে সন্ত্রাস করে ভারতের ত্রিপুরায় গিয়ে আশ্রয় নেয়, এখানে সন্ত্রাস করে মেঘালয়ে গিয়ে আশ্রয় নেয়, এখানে সন্ত্রাস করে আসামে গিয়ে আশ্রয় নেয়। এইটা বন্ধুত্বের নমুনা? ভারত যদি বন্ধুত্বের প্রশ্ন করে তাহলে আগে সীমান্তে নাগরিক হত্যা বন্ধ করতে হবে, আমাদের স্পষ্ট হিসাব। এবং অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদেরকেও ভারতের নতজানু রীতি পরিত্যাগ করতে হবে। স্পষ্ট কথা, আমাদের সদ্য যে বন্যা হয়ে গেল, ভারতের সৃষ্ট বন্যা, দ্রব্যমূল্যের হাই হুতাশ, হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে পারছেন না, সবজি নাই, নিয়ন্ত্রণ করবেন কেন? সব পচে গেছে, নষ্ট হয়ে গেছে, 20-25টা জেলায় বন্যা হয়ে সব ধ্বংস হয়ে গেছে। কিছু করার আছে? আজকে যে ভারতের কারণে এই বন্যা, আমাদের বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ভারতের নাম বলতে লজ্জা পায়। ভারতের নাম না বলে যে বন্যায় নষ্ট হয়েছে, আমি কি ডিম পারবো, আমার মেশিন দিয়ে কি ডিম বানাবো, এইগুলো উল্টাপাল্টা কথা বলে। কেন ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে? ভারতের দালালি করো। এর আগে যখন ইলিশ পাঠাইছিল আমরা বিরোধিতা করছিলাম, এই অর্থ বাণিজ্য উপদেষ্টা বলছিল আমরা নাকি আবেগী কথাবার্তা বলছি, ইলিশ পাঠানোর বিরোধিতা করতেছি। চিন্তা করতে পারেন তার চিন্তা এবং ধ্যান দেখতেছেন। আমি দ্রুত এই অর্থ বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ চাই। তার এখানে কাজ করার জন্য মিনিমাম দক্ষতা দেখাই নাই। বন্যায় নষ্ট হয়েছে বুঝলাম, যেই সবজিটা আছে সেই সবজিটা আইন করে নিয়ন্ত্রণ করা যাবে না? হ্যাঁ, যে চাহিদা এবং যোগানের মধ্যে তারতম্য হইলে, চাহিদা বেশি যোগান কম হইলে দাম বাড়বে, তার তো একটা লিমিট আছে। তাহলে রাষ্ট্র কেন যে যার মতো করে নিলামে দাম বেশি দিয়ে কিনবে? এটাই রাষ্ট্র? আমার কথা হলো যে একটা মুরগির ডিম আমরা 11 টাকাতে কিনতাম, রাষ্ট্র সেই ডিম 12 টাকায় নির্ধারণ করতেছে, 11 টাকায় নির্ধারণ করতেছে। এখন পাইকারি দোকানদারে যদি 11 টাকা 12 টাকায় বিক্রি করে, খুচরা দোকানদার কয় টাকা বিক্রি করবে? যেই দোকানদার দিনে মাত্র 15 পিস ডিম বিক্রি করে, সেই দোকানদারও কি 50 পয়সা লাভে 15টা ডিম বিক্রি করে 60 টাকা লাভ করবে? বলেন। আপনি ডিমটা যেখান থেকে দাম বাড়তেছে, খামার থেকে বাড়তেছে, ওইখানে কেন ধরতে পারতেছেন না? একটা মুরগির বাচ্চা 40 টাকা কেমনি বিক্রি হয়? তাহলে 40 টাকা বিক্রি হইলে ওই মুরগির বাচ্চা 40 দিন পেলে পুষে ওটাকে কেমন করে মানুষ 150 টাকায় বিক্রি করবে? বলেন। এগুলো তো বিবেচনা করতে হবে। কোনোদিন দেখলাম না কোনো মুরগির বাচ্চা উৎপাদনকারীর ওখানে গিয়ে অভিযান চালাবেন? ওটা বড় কোম্পানি, এই জন্য না। কোনো দেখলাম না তো ফিডের দাম আপনার হলো 2000 টাকার ফিড 3000 টাকা হয়ে গেছে। কোনো ফিডের দোকানে দায়িত্ব চাবি দিলেন না যে কেন এই ফিডের দাম এভাবে বাড়ালো? হ্যাঁ, আসল জায়গায় ধরতে পারেন না, খুচরা দোকানদারকে ধইরা এই আসল সিন্ডিকেটকে ধরছি, এইরকম করে বাজার নিয়ন্ত্রণ করবেন? এগুলো মশকরা বাদ দেন, সঠিক কাজ করেন, না হলে আপনারা এইটা নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনারা।